বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। পদত্যাগ করলেন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ ৫ নির্বাচন কমিশনার। দুপুরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ২০২৪ সালে বিতর্কিত নির্বাচন হয়েছে। এ নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এছাড়া সাংবিধানিকভাবে নির্বাচন বন্ধ করার সুযোগ ছিল না বলেও জানান তিনি। ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনী সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে অভিবাদন জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে ৩ বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনীর বিভাগের সিনিয়র কর্মকর্তারা ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাসের মাথায় শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চটি শুরু হবে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শহীদি মার্চের প্রস্তুতি কেমন দেখছেন? ছাত্র জনতা কি আসতে শুরু করেছে কিনা? যে ছাত্র জনতার নেতৃত্বে একটা বড় ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারের পতন হয়েছে, তারা তাদের প্রত্যেক কর্মসূচিতেই কিন্তু এক ধরনের সাদাসিধে ভাব ছিল। সেই জায়গা থেকে আমরা এই যে আজকে যে ১ মাসের মাথায় শহীদি মার্চ যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে, তাতে খুব আড়ম্বর কোনো আয়োজন বা আড়ম্বর কোনো প্রস্তুতি আমরা দেখছি না। মুজাহিদ, এই যে আমার পেছনে যে এই রাজু ভাস্কর্য, এখান থেকে শহীদি মার্চের এই কর্মসূচিটি শুরু হবে। এটি মোটামুটি এই যে ভিসি চত্বর হয়ে নীলক্ষেতের দিকে যাবে, নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব হয়ে এটি যাবে কলাবাগান হয়ে এটি যাবে সংসদ ভবনে, সংসদ ভবন ঘুরে ফার্মগেট হয়ে এই কারণ বাজার শাহবাগ হয়ে আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কিন্তু এটি আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। আমরা দেখছি যে আরও তো ২ ঘন্টা পরেই কর্মসূচিটি শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা রয়েছে, সমন্বয়ক যারা রয়েছে, তারা বলেছে যে সমগ্র স্তরের ছাত্র জনতা শহীদদের স্মরণে এই কর্মসূচিতে অংশ নেবে
এখন আমরা যেটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছেই, কিন্তু মোটামুটি এই টিএসসি এলাকা, এই যারা স্কুল কলেজের ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থী, যারা এই বড় ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই একটা বড় গণঅভ্যুত্থান সফল করেছে, তারা কিন্তু এরই মধ্যে এখানে এসে পৌঁছে গেছে। তারা স্কুল ড্রেস পরে এসেছে। তারা মোটামুটি নিজেদের মধ্যে আরেকবার এই আন্দোলনের মাঠে, কর্মসূচির মাঠে এই যে তারা এক হতে পেরেছে, এর জন্য কিন্তু তারা বেশ খুশি। তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে এবং সেই আন্দোলন, এই সংগ্রামমুখর দিনের স্মৃতি তারা আওড়াচ্ছে। তারা তাদের যে শহীদ ভাই বোনদের হারিয়েছে তাদের কথাও স্মরণ করছে এবং এইভাবে কিন্তু এখানকার বিষয়টি কিন্তু এখানে চলছে। কতগুলো বিষয় মুজাহিদ এই শহীদ মার্চকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে এসেছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে যে একটা গণহত্যা চলেছে, সবার আগে এই গণহত্যার বিচার তারা চাইছে। এছাড়া এই ছাত্র জনতার যে ঐক্য, যে এই ঐক্যের ছবি গণঅভ্যুত্থানে গেল 5 আগস্ট দেখেছে, সেটি যাতে ধরে রাখা যায়, সেটির একটা পুনর্মঞ্চায়ন বা পুনর্নির্মাণের একটা ব্যাপার বা একটা আকাঙ্ক্ষা এই শহীদ মার্চের মাধ্যমে কিন্তু তারা জানাচ্ছে। তো মুজাহিদ, এই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শহীদ মার্চ কর্মসূচির আমার কাছে থাকা সবচেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। দেখছেন এখন চারদিক। ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে অর্থ লুট করার জন্য সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সভায় একথা বলেন তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে জাতির মহান নেতা উল্লেখ করে বলেন, এই সরকারকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে একটি মহল। ছাত্র জনতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকেই দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। এই খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। এখন চারদিকে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি। পর্যায়ক্রমে যাদের বাড়িঘর নাই, একেবারে পানিতে ভেসে গেছে, তাদের জন্য বাড়িঘর তৈরি করে দেবেন। তারপরেও আপনারা যোগাযোগ রাখবেন যারা প্রশাসক মহোদয়ের সাথে। আরো এনজিও সংস্থা আছে, আর সুন্নাহ ফাউন্ডেশন আছে, ওখান থেকেও আমরা আপনাদের যারা একেবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, থাকার জায়গা নাই, রাস্তার উপরে থাকেন, তাদের জন্য আমরা ছোটখাটো বাড়ি করে দেব। জামালপুরে সপ্তাহের ব্যবধানে বাজারে ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা চালের বাজারে। গত সপ্তাহে প্রতিমন চিকন জাতের ব্রি আর 28, 29 ও 89 এবং 88 জাতের ধান 1300 থেকে 1320 টাকা মন দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 1420 টাকা পর্যন্ত। আর মোটা জাতের ব্রি ধান 14, 74 ধান 1050 টাকা বিক্রি হলেও বর্তমান দাম 1120 থেকে 1160 টাকা। ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। প্রতি কেজি চিকন জাতের চাল বিক্রি হচ্ছে 53 থেকে 55 টাকায়, আর মোটা চাল 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 49 থেকে 52 টাকা পর্যন্ত। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ভারতে আরজি কর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা কলকাতা। বুধবার পুরো শহরের আলো নিভিয়ে মোমবাতি হাতে বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের হাজারো নারী। এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে রাজভবনে মোমবাতি প্রজ্বলন করেন পশ্চিমবঙ্গের গভর্নর আনন্দ বোস। এ সময় দ্রুত হত্যাকারীদের বিচার কার্যকরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিক্ষোভে যুক্ত হন ইন্টার্ন চিকিৎসকের পরিবার। তারা জানায়, ঘটনা ধামাচাপা দিতে তাদের ঘুষ দিতে চেয়েছিল পুলিশ। এদিকে পুলিশের প্রধান কার্যালয়ের সামনে পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে একটি নৌকা ডুবে অন্তত ২১ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা। দ্বীপের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে একটি অর্ধেক ডুবে যাওয়া নৌকা থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সবাই সিরিয়ার নাগরিক। তাদের ভাষ্যমতে একটি নৌকায় করে তারা মোট ২৮ জন লিবিয়া থেকে রওনা হন। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে ৩ শিশুসহ ২১ জন সাগরে পড়ে যান। তাদের সন্ধানে মোতায়েন করা হয়েছে নৌ ও বিমান বাহিনীর ইউনিট। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, ভূমধ্যসাগরের এই রুট পাড়ি দিতে গিয়ে গত বছর প্রাণ হারিয়েছেন ২৫০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।